আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি যে কথা জানতে চান অনুষ্ঠানে। আমি মুস্তফা ফিরোজ এবং আমার সাথে যথারীতি যুক্ত আছেন আপনাদের অত্যন্ত পছন্দের প্রিয় আলোচক আবু হেনা রাজ্জাকি, সিনিয়র আইনজীবী। রাজ্জাকি ভাই, আজকে যে বিষয়গুলি কয়েকটা পয়েন্ট আছে, আমি প্রথম একটা পয়েন্টটা বলি। আমি এক এক করে বলি, তাহলে সুবিধা হবে। প্রথম কথা হলো যে একটা নির্বাচন নিয়ে একেবারে অতি সম্প্রতি কথা এইমাত্র দেখলাম যে হতাশা প্রকাশ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলছেন, যেটা পরিষ্কার না তার কাছে, যে নির্বাচন নিয়ে সরকারের বক্তব্য অস্পষ্ট, হতাশাজনক। প্রেস সচিবের বক্তব্য আর প্রধান উপদেষ্টার বক্তব্য মিলছে না। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের আজকে পররাষ্ট্র দপ্তর থেকে দুটি বিষয়ে ওয়েলকাম করা হয়েছে। একটি হচ্ছে ইউনূসের নির্বাচনী রোডম্যাপ, এবং আরেকটি হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে গুমের তদন্ত। আপনি কি বলবেন? ধন্যবাদ ফিরোজ ভাই। অনেক বিষয় তো আজকেও দেখি, অনেকগুলা বিষয়। যাই হোক, উম আমি এই জন্য এক এক করে চেষ্টা করি আসছি। জি। আমি এক এক করে প্রথম যদি সংক্ষেপে এই বিষয়টা আসি, যে যুক্তরাষ্ট্রের কথাটা দিয়ে যদি ধরি। ধরেন যুক্তরাষ্ট্র, ইউনূস সাহেব একটা রোড ম্যাপ দিয়েছেন নির্বাচনের। সেটা ডিসেম্বর 2025 সাল থেকে শুরু করে আপনার 26 সালের 30 জুন এর মধ্যে নির্বাচন হওয়ার একটা সম্ভাবনার কথা বলেছেন, একেবারে সুনিশ্চিত কিন্তু করেননি। এবং এটাকে যুক্তরাষ্ট্র স্বাগত জানিয়েছে, কারণ যুক্তরাষ্ট্র বরাবরই ভিতরে তাদের যাই থাক, উপরে আমরা সবসময় এটাই শুনে আসছি যে তারা সবসময় অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়। এবং অ্যাকচুয়ালি তারা গণতান্ত্রিক ধারাটা অব্যাহত রাখতে চায় সারা বিশ্বে। শুধু তাই না, এবং এটা পারলে অন্য অন্য দেশেও এটা চালু করতে চায়, সেটা ভিন্ন কথা। কিন্তু গণতান্ত্রিক দেশগুলোর গণতন্ত্র যাতে আহ সুসংহত থাকে, সে ব্যাপারে তাদের একটা দৃষ্টিভঙ্গি আছে। এবং বাংলাদেশের লোকও গণতন্ত্র চায়। সুতরাং এটা মিলে যায়। পাশাপাশি এই গুম খুনের তদন্তের যে বিষয়টা চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, সেটা আমি ব্যক্তিগতভাবে, যে একটা মানুষ কত নির্মম হতে পারে সেটা এখন ভেসে আসতেছে প্রত্যেকের কথার ভিতর থেকে। সেই জিয়াউল হাসানের বক্তব্য, পলক সাহেবের বক্তব্য। পলক সাহেব সম্প্রতি বক্তব্য দিচ্ছে ইন্টারনেটটা তার নির্দেশে বন্ধ হয়েছে এবং বলছে বন্ধ করে আমাকে জানাও। তো হুম। এগুলা বললেই যে তারা পার পেয়ে যাবে সেটা তো বড় কথা নয়, কারণ আপনাকে বলাই আছে আপনার চাকরি টাকরি করবেন, সরকারি চাকরি করবেন, আপনি এমন কোন হুকুম পালন করবেন না যেটা মানবতা বিরোধী। হুম। হুম। মানবতা বিরোধী হুকুম পালন করার কথা নয়, কারণ আমাদের দেশে যে মানবতা বিরোধী ট্রাইব্যুনালে এর আগে যাদের বিচার হয়েছে, তাদের বিচার প্রক্রিয়া নিয়ে অস্বচ্ছতা ছিল, কোনো সন্দেহ নাই। স্বচ্ছতার বড়ই অভাব ছিল। কিন্তু আমি ওই জায়গাটা যাচ্ছি না। তখনকার সরকারও কিন্তু মানবতা বিরোধী অপরাধের বিচার করেছে। তো এখন সুস্পষ্ট ভাবে তাদের মানবতা বিরোধী অপরাধের বিচার হতে হবে। এবং তখন যারা মানবতা বিরোধী অপরাধগুলো করেছিল, যাদের নির্দেশেই করুক, আজকের মানবতা বিরোধী অপরাধগুলো সাবেক প্রধানমন্ত্রীর নির্দেশে করে থাকলে ন্যাচারালি প্রধানমন্ত্রীর তো বিচার হতেই হবে। এবং তার এই মানবতা বিরোধী হুকুম যারা পালন করেছেন, তাদেরও সেটা হিসাব নিকাশ করতে হবে। কেননা তাদের হুকুমে তো তাদের কোনো সন্তান মারা যায়নি, তাদের হুকুমে তো তাদের কেউ মারা যায়নি, ইভেন কোনো আত্মীয় স্বজনও মারা যায়নি। তাদের আত্মীয় স্বজন, যেটা কুলাঙ্গার আত্মীয় স্বজন ছিল, তারাও ওয়েল প্রোটেক্টেড ছিল। তো মানবতা বিরোধী অপরাধ, এবং কুলাঙ্গার দিয়ে একটা মারা গেল তো আমি বুঝতাম, সুতরাং তারা অপরাধী। যদি এমন হইতো যে ভিড়ের মধ্যে পলকের কেউ মারা গেছে, জিয়াউল হাসানের কেউ মারা গেছে, তখন বুঝতাম কিছুই দেখেন নাই, যা বলছে প্রধানমন্ত্রী। সুতরাং এই অপরাধের মাপ নাই। আমেরিকার এই খুশি হওয়াটা বা গ্রহণযোগ্য, মানে তাদের কাছে এই ওপিনিয়ন আমার কাছে গ্রহণযোগ্য মনে হচ্ছে। পাশাপাশি আপনি আরেকটা জিনিস বলি, সম্প্রতিকালে বেশ রোহিঙ্গা ঢুকেছে 80,000, সম্প্রতিকালে এরকম একটা নিউজ আছে। এবং এই এটার ব্যাপারে ইউনূস সাহেব এদেরকে কিভাবে ফেরানো যায়, কিংবা তাদেরকে কিভাবে একটা নির্দিষ্ট তাদের সেফটি সিকিউরিটি হিসাব করা যায়, এই ধরনের কথাবার্তা উনি বলেছেন। কিন্তু আমার প্রশ্ন সেখানে না। আমার প্রশ্ন হচ্ছে যে এই রোহিঙ্গা যে ঢোকে, এটা দায় কি শুধু আমাদের? মানে আমাদের এখানে এত রোহিঙ্গা ঢুকতেছে কেন? আমাদের গোয়েন্দারা কোথায়, আমাদের আর্মি কোথায়, আমাদের পুলিশ কোথায়, তাদের কাজটা কি? নাকি গোয়েন্দা রোহিঙ্গারা ঢুকতে থাকলে তাকে টাইম টু নির্দেশ দিতে হবে গুলি করে মারো বা কিছু? আমি কথার কথা বলছি। এই যে 80,000, তার আগে 10 লাখ, সব যদি মিলাই, এরা কিন্তু বাংলাদেশের সেই বিরাট বড় জনসংখ্যার তুলনায় খুবই সংখ্যালঘু। হুম। হুম। কিন্তু তাদেরকে তো, তারা তো কোনো নির্যাতিত হচ্ছে না। আমাদের এখানে যে সংখ্যালঘুর একটা ইস্যু তোলা হয়,
হ্যাঁ, সেই সংখ্যালঘুর ইস্যুতে তো তারাও তো সংখ্যালঘু। কই এ পর্যন্ত তো আমরা কোনো বক্তব্য পাই নাই, পৃথিবীর কোনো দেশ বক্তব্য দেয় নাই যে সংখ্যালঘু রোহিঙ্গাদের উপরে নির্যাতন হচ্ছে। হুম আমরা হুম করি হুম নাই। এটার মানে হচ্ছে যে আমরা কিন্তু সফট হার্টেড। শেখ হাসিনা আশ্রয় দিয়েছিল নোবেল পাওয়ার জন্য, সেটা ভিন্ন কথা। কিন্তু কিন্তু আমাদের ব্যর্থতাটা এইখানে যে আমাদের গোয়েন্দা বিভাগ কি করে ঢোকে, কিভাবে আমরা কি একটু প্রোটেকশন দিতে পারি না, আমি জানি না। হুম হুম, জি। তারপরে আপনি আসেন তত্ত্বাবধায়ক সরকার। সম্প্রতি গত পরশুদিনের যে রায় জাজমেন্টে আমাদের তত্ত্বাবধায়ক সরকার যেটা বিলোপ কি পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে যেটা বাতিল করা হয়েছিল, সেটাকে এবার ফেরত আসছে। এবং ওই পঞ্চদশ সংশোধনী সম্ভবত 54টা বিষয় ছিল, তার থেকে 5টা বিষয়কে আম, অবৈধ ঘোষণা করে রেখেছে, হাইকোর্ট দিয়েছে। এবং বাকি গুলো বলেছে যে পরবর্তী পার্লামেন্টে যারা আসবে সংসদ সদস্যরা, তারা এটা নিয়ে চিন্তা করবে, কি করবে না করবে। ভালো কথা। কিন্তু হুম তত্ত্বাবধায়ক সরকার যে ফেরত আসলো, ফেরত হুম হুম আসার পর এটা নিয়ে ব্যাপক আলোচনা যখন চলছে, ঠিক তখন আমাদের অ্যাটর্নি জেনারেলকে একজনে প্রশ্ন করলো যে এই যে তত্ত্বাবধায়ক সরকার ফেরত আসলো, তাহলে এই যে অন্তর্বর্তীকালীন সরকার চলমান এবং এই তত্ত্বাবধায়ক সরকার দুটো সাংঘর্ষিক হবে কিনা। উনি উত্তর দিলেন যে না, এটা সাংঘর্ষিক হবে না। এটা তত্ত্বাবধায়ক সরকারটা কি মানে অন্তর্বর্তীকালীন সরকারটা কি তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত করা যাবে। এটা এই নিয়ে আমার ব্যক্তিগত ওপিনিয়ন, মানে আমি ঠিক এটা বুঝলাম না। মানে আমার অন্তর্বর্তীকালীন সরকার বলতে সংবিধানে কিছু ছিল না, এখনো নাই। এবং ইউনূস সাহেবরা যখন টেক ওভার করছেন, তখনও তত্ত্বাবধায়ক সরকার বলতে কিছু ছিল না। মানে তত্ত্বাবধায়ক সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকার কোনোটাই সংবিধানে ছিল না, করা হইলো পরে, ফেরত আসলো। এদেরকে কিভাবে রূপান্তরিত করবো এখানে আমি ঠিক জানি না। সেখানে উনি আবার একটা এক্সাম্পল দিয়েছেন। এক্সাম্পলটা হলো এরকম যে একজন জজ, মানে জেলা জজ যখন সিভিল কেসের বিচার করেন, তখন তিনি হয়ে যান জেলা জজ। এবং উনি যখন ক্রিমিনাল কেস করেন, তখন উনি হয়ে যান সেশন জজ। মানে ব্যক্তি একই। এটা পুরাপুরি রং ইন্টারপ্রিটেশন, মিসলিডিং করা। কেননা ওটা পূর্ব নির্ধারিত যে মিস্টার এক্স সে জেলা এবং দায়রা জজ, অর্থাৎ ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ, দুইটাই তাকে বলা হয়, দুইটা কাজই তাকে আগাম দিয়ে দেওয়া হয়। সুতরাং আপনি তাকে তো আলাদা করে না, ব্যক্তি একই, তাদের অ্যাপয়েন্টমেন্টে এইভাবে দেওয়া। সে দুই ধরনের বিচার করবে, যখন সিভিল করবে তখন সে জেলা জজ, যখন ক্রিমিনাল করবে তখন সে সেশন জাজ। যেমন আপনি মোস্তফা ফিরোজ যখন বিয়ে করেছেন, তখন আপনি স্বামী হয়েছেন, প্রক্রিয়াটা বলা আছে আপনি কখন স্বামী হবেন। তারপরের প্রক্রিয়া আপনি কখন পিতা হবেন, যখন আপনার সন্তান আসবে তখন আপনি পিতা। তারপরের ধাপটা সন্তানের ঘরের সন্তান যখন হবে তখন হবে দাদা বা নানা। তারপর আপনি কারো খালাকে বিয়ে করলে খালু, ফুফুকে বিয়ে করলে ফুফা। এগুলো তো বলা আছে। আপনি তো এখন যে ছেলেটা এখনো বিয়ে করে নাই, তাকে কি কেউ খালু ডাকবে? ডাকবে না। বিয়ে করলে খালু হবে, অর্থাৎ এটা বলা আছে। কিন্তু এইটা তো বলা নাই যে এই একটা টার্মোয়াল সিচুয়েশন, একটা অভ্যুত্থানের মাধ্যমে যে সরকার আসবে, সেই সরকারটা নির্দলীয় সরকার থাকবে। ওইটা যদি বলা থাকতো এবং তারপরে তত্ত্বাবধায়ক সরকার কোনদিন ফেরত আসে, তাইলে উনি তত্ত্বাবধায়ক সরকার হবেন, এটা তো ছিল না। শুধু ইটস রং ইন্টারপ্রিটেশন, নাম্বার ওয়ান। নাম্বার টু, তত্ত্বাবধায়ক সরকার আর অন্তর্বর্তীকালীন সরকার একটা বেসিক পার্থক্য আছে। অন্তর্বর্তীকালীন সরকার হলেন অভ্যুত্থানের মাধ্যমে, বিপ্লবের মাধ্যমে সংবিধানকে বাতিল করে বা সংবিধানকে উপেক্ষা করে, সমস্ত চলমান আইন সবকে উপেক্ষা করে যে সরকারটা আসে, সে হইল অন্তর্বর্তীকালীন সরকার। তার কাজ রাষ্ট্রীয় সমস্ত অর্গান ঠিক করা, মেরামত করা যতটুকু সম্ভব, প্লাস প্রয়োজনে সংবিধান সংস্কার করা এবং রাষ্ট্রের রাষ্ট্রীয় ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া। যেমন ইউনূস সরকার সাহেব কিন্তু লোন পরিশোধ করতেছে, ঋণের চিন্তা করতেছে, ঋণ আনার চিন্তা করতেছে, দেশের অর্থনীতি নিয়ে চিন্তা করতেছে। তত্ত্বাবধায়ক সরকারের কাজ এগুলো না। এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এবং তার মেয়াদ কি, পরবর্তী সরকার না আসা পর্যন্ত তার মেয়াদ। আর তত্ত্বাবধায়ক সরকারটা কি, একটা স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে, স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে একটা নিয়ম থাকবে যে নির্বাচনের আগে কেয়ারটেকার গভর্নমেন্টের কাছে দায়িত্বটা হস্তান্তর করতে হবে এবং সে 3 মাসের মধ্যে রুটিন কাজ করবে আর নির্বাচন দিয়ে চলে যাবে। এটা হলো তত্ত্বাবধায়ক সরকার। আপনি যদি কালকে ইউনূস সাহেবকে তত্ত্বাবধায়ক সরকার বানান, সে তো 3 মাসের টাইম ফ্রেমে পড়বে। উনি কি সেখানে যাবেন? কাজে আমার কাছে মনে হয় এই ব্যাখ্যা দিলেই হবে না। ইউনূস সাহেবকে যদি কালকে তত্ত্বাবধায়ক সরকার বানানো হয়, তার মেয়াদ থাকবে 3 মাস, এর ভিতরে উনি নির্বাচন দিবেন কিভাবে? উনি তো নির্বাচনী তফসিল ঘোষণা করতে, তফসিল না, একটা সম্ভাব্য তারিখ দিচ্ছেন ডিসেম্বর 25 থেকে আপনার 26-এর 30শে জুন এর মধ্যবর্তী সময়ের মধ্যে হওয়ার সম্ভাবনা আছে। এটা যখন বলেন, তাহলে সমাধানটা হ্যাঁ, কোথায়? অন্তর্বর্তী সরকার কি
অন্তর্বর্তী সরকারের পাশাপাশি কি আরেকটা তত্ত্বাবধায়ক সরকার হইতে পারে? তা তো না। সেটাই তো আমি বলতেছি। তো এখন আসেন আবার একটা জটিলতা দেখেন, আপনি তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখাটা কোথায়? তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখাটা হলো 13তম সংশোধনীতে, যেটা খায়রুল সাহেব বাতিল করে দিছেন। বাতিল করে দেওয়ার পর সেখানে একটা রিভিউ পিটিশন পেন্ডিং আছে। আপনি কল্পনা করেন, যদি রিভিউ পিটিশনটাই মনে করেন, রিভিউ পিটিশন যারা করছে তারা জিতে গেল, জিতে গেলে কি হবে? রূপরেখা আসবে। কিসের? তত্ত্বাবধায়ক সরকার রূপরেখা। সেখানে কি বলা আছে? সদ্য বিদায়ী যে প্রধান বিচারপতি তিনি হবেন প্রধান উপদেষ্টা। তার মানে কি দাঁড়াইলো? আবারও কি সেই জব্বারের বাপ নাকি? অর্থাৎ এটা বলতেছে কিভাবে আবারও জব্বারের বাপ। এক ভদ্রলোক ওয়াজ করতেছিলেন যে পুরুষরা যদি মারা যায় এবং বেহেশতবাসী হয় তাহলে সে 70টা হুরপুরি পাবে। তখন পর্দার আড়াল থেকে 75 বছর বয়স্ক এক মহিলা প্রশ্ন করলো, হুজুর, পুরুষরা 70টা হুরপুরি পাবে, আর আমার মতো বৃদ্ধা মহিলা কি পাবে? কয়, আপনাদের তো দুশ্চিন্তা করার কোনো কারণ নাই, আপনারা আপনাদের নিজ নিজ স্বামীকে 25 বছরের যুবক হিসেবে ফেরত পাবেন। তখন ভদ্র মহিলা খুব আক্ষেপ করে বলল, আবারও সেই জব্বারের বাপ যাকে নিয়ে আমি 60টা বছর পার করেছি, দুর্বিষহ জীবন যাপন করেছি। তা আমরা এত আন্দোলন করলাম, এত কিছু করলাম, এখন যদি আবার সেই তত্ত্বাবধায়ক সরকারের ফর্মুলা ফেরত আসে, সেই 13তম সংশোধনী রিভিউ ফেরত আসে, আবার এইদিকে তত্ত্বাবধায়ক সরকার ফেরত আসলো, তাহলে তো সেই নিয়ম মোতাবেক সর্বশেষ বিচারপতি যিনি ছিলেন, প্রধান বিচারপতি অবসরে গেছেন, তিনি হলেন ওবায়দুল হাসান। তাহলে তিনিই তো হবেন সরকার এর প্রধান উপদেষ্টা। তার মানে আবারও কি সেই জব্বারের বাপ কিনা? আমরা কোথায় যাচ্ছি? বিষয়টা আমার ওখানে। হ্যাঁ, এবার আসেন সেখানে আবার যদি এই কোনো কারণে এই ওবায়দুল হাসানের প্রস্তাব দেওয়া হয়, আপনি নিশ্চিত থাকতে পারেন সে এটা লুইফা নিবে এই পদে আসার জন্য। কথার কথা, হবে কি হবে না আমি জানি না। এবং আমাদের বাংলাদেশ সবসময় খালি ঐতিহাসিক রায় হয়। আপনি দেখবেন খালেদা জিয়ার বিরুদ্ধে যখন দণ্ড হয়েছে, এটা ছিল ঐতিহাসিক রায়। তারপরে ইউনূস সাহেবের বিরুদ্ধে যখন দণ্ড দেওয়া হইলো, ঐতিহাসিক রায়। এমন কোন রায় নাই যেটা ঐতিহাসিক না। কালকে যদি শেখ হাসিনার বিরুদ্ধে একটা দণ্ড হয়ে যায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, সেটাও হয়ে যাবে যুগান্তকারী রায়। এবং আমাদের এই যে যুগান্তকারী রায় হইতে হইতে আমরা যে জায়গাটায় গেছি, সংবিধান, আপনি ভাবেন তো, চিন্তা করেন কোন অবস্থাতে আমরা গেলাম। রাষ্ট্রপতি আছে সংবিধান মোতাবেক, কেয়ারটেকার গভর্নমেন্ট ফেরত আসলো, ইউনূস সাহেব অন্তর্বর্তীকালীন সরকার, ওইদিকে নির্বাচনী একটা সম্ভাব্য ডেট দিলেন, সবকিছু হলে আমি পরিষ্কার ভাষায় বলি, গোটা দেশ হযবরল। হুম, আপনি যত ভাবি এটাকে দেখেন না কেন, আপনি দেখেন এদিকে বিএনপি বলতেছে এই নির্বাচনী সংস্কারের জন্য এটা অনেক লম্বা সময়। আমি অবশ্যই তাদের সাথে একমত, আমি দ্বিমত করছি না। দুই, যারা রাজনৈতিক দল তারা নির্বাচন চাবে এবং চাওয়াটা যৌক্তিক, যৌক্তিক এবং যৌক্তিক। আপনি আরো 1.5 বছর টাইম নেবেন, তার মাত্র ইতিমধ্যে কিন্তু 6 মাস গেল। ইতিমধ্যে অলরেডি 6 মাস গেল, ধরেন না গেল 4 মাস গেল। তো 4 মাস আরো যদি 1.5 বছর হয়। এখন আসেন কেন বিএনপি চিৎকার করতেছে যে নির্বাচনটা তাড়াতাড়ি? আমার ব্যক্তিগত ওপিনিয়ন, তাদেরটা খুব যৌক্তিক। কারণ ইতিমধ্যে আমরা জাতীয় নাগরিক কমিটির অ্যাক্টিভিটিসটা দেখতেছি। জাতীয় নাগরিক কমিটির বক্তব্যগুলা এমন ভাবে হাইলাইটেড হচ্ছে, এতে মনে হয় তার একটা ফ্যাক্টর ফ্যাক্টর হতে পারে, সেটা নিয়ে আমার দ্বিমত নাই। বা তারা যদি রাজনৈতিক দল করে সেটাও দ্বিমত নাই, দে হ্যাভ দ্য রাইট। কিন্তু প্রশ্ন হচ্ছে, পরিষ্কার বোঝা যায় যেভাবে গুরুত্ব প্রদান করা হচ্ছে তাদের বক্তব্যকে, একটা 2বারের ক্ষমতায় থাকা দল সেই গুরুত্ব পাচ্ছে কিনা আমার সন্দেহ আছে। 2 নম্বর, কেন এত লম্বা সময়, এবং লম্বা সময় কেন ইউনূস সাহেবের লাগবে সেটাও বলছি। ইউনূস সাহেব আমার কাছে মনে হয় যে এই তত্ত্বাবধায়ক সরকার দুটো দিক দেখতেছে। কারণ ইতিমধ্যে জাতীয় নাগরিক কমিটি যেটা আছে সেটা যদি পার্টিতে রূপান্তরিত হয়, নো ডাউট সে কিংস পার্টি হতে যাচ্ছে। তো এখন বিষয়টা যদি এমন হয়, 1.5 বছর মোটামুটি কম টাইম না, সেখানে যদি এইরকম একটা হয়, দুদিক দেখলো হয়তো তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকাররা কি, যারা নতুন দল করতে চাও, খুব রাজনৈতিক চাপে আছে, নির্বাচন দিতে হয়, আমি তফসিল মানে নির্বাচনী একটা রোড ম্যাপ দিছি, আর তোমরা দল করতে চাইলে তাড়াতাড়ি গুছাও। এটা কিন্তু দুই দিকে যায়, দুই দিকে যায়। এবং সরকারি ছত্রছায় কিংস পার্টি হিসেবে যদি আরেকটা দল গঠন হয়, দল গঠন হতে পারে, কিন্তু আমরা যদি দেখি এরকম ব্যাকড বাই গভর্নমেন্ট, তাহলে বিএনপি মানবে কেন? তাহলে তো একটা ষড়যন্ত্র চলতেছে যদি প্রতীয়মান হয় তাদের কাছে, এটা তাদের অপরাধটা কি? তাদের তো কোনো অপরাধ নাই। তৃতীয় কথা হইলো, লম্বা সময় ইউনূস সাহেব পারবেন না কেন? আপনি দেখেন বুড়া এবং গুড়া যদি মিলান, আপনি যে সমস্ত এমন কিছু উপদেষ্টা আমাদের নেওয়া হয়েছে, আপনি নাহিদ, আসিফ, তারপরে মাহফুজ আলম 3জনকে বাদ দেন,
এরা ছাত্র সমাজের ছাত্র কোটায় পাইছে, ফাইন। আসিফ নজরুল সাহেব মাঠে খুব লম্বা সময় ছিলেন না, গেছেন, যাক উনি উপদেষ্টা হইলেন। এছাড়া বাকি যারা আছে, কেউ পলিথিন নিয়ন্ত্রণে ব্যস্ত, শব্দ দূষণ নিয়ে আইন করবেন, এই সমস্ত জিনিস নিয়ে ব্যস্ত। কিন্তু আপনি প্রকৃত অর্থে কি করতেছেন? আপনি যাদেরকে রিটায়ার্ড করছে আজকে থেকে 8 বছর আগে, 10 বছর আগে, তারা কিন্তু আওয়ামী লীগ সরকারের সময় রিটায়ার্ড করেছে, তাদেরকে আপনি উপদেষ্টা বানাইলেন। আর যে সচিবরা এখন আছে তারা কিন্তু আওয়ামী সচিব, তাহলে দুইটা আওয়ামী লীগ গ্রুপ মিলে যাচ্ছে। আপনি এগুতে পারবেন না, আপনি এগুতে পারবেন না, আমি বলে দিচ্ছি। কারণ এই বর্তমান সচিবরা কিন্তু তাদের সাবেক সচিবদের সাথে বসছে, তারাও আওয়ামী সময় রিটায়ার্ড সচিব। তারপর আরেকটা জায়গায় আসেন, মাহফুজ আলম সাহেব একদিন বলছিলেন যে 90-এ যারা আন্দোলন করেছিল, তারপরে 96-তে যারা আন্দোলন করেছিল, সেই তরুণ সমাজ, ছাত্র সমাজ, তখনকার যে পুরনো প্রজন্ম ছিল তাদের কাছে খরচ হয়ে গেছে, অর্থাৎ তাদের কাছে বিক্রি হয়ে গেছিল। তো আজকে এই ছাত্র সমাজ আন্দোলন করার পর 3জন উপদেষ্টা হইলো, বাকি যারা নিয়োজিত হইলো, এই যে বুড়া বুড়া যারা প্রপারলি হাঁটা চলা করতে পারে না, তাদেরকে যে নিল, তাহলে তারাও কি এই মাহফুজ আলম সাহেবের ভাষায়, যে তখন তারা যে নতুন প্রজন্ম, মাহফুজ সাহেবরা, নাহিদ সাহেবরা, তারা কি এই যে বর্তমান সচিবের মতো পুরনো প্রজন্ম এবং অবসরপ্রাপ্ত যাদেরকে উপদেষ্টা বানাইলো, তাদের সেই প্রজন্মের কাছে তারাও খরচ হয়ে গেল কিনা? আমরা তো কোনো বলিষ্ঠ পদক্ষেপ দেখছি না। এবং আহ সত্যিকার অর্থে তারা সংস্কার করতে পারবেন না যেভাবে তারা করতে চাচ্ছেন, ফর ওয়ান্ট অফ নন কোঅপারেশন। এই নন কোঅপারেশন হচ্ছে না, কোঅপারেশন পাচ্ছেন না। আমরা এখন পর্যন্ত একটা স্টেপ দেখি নাই যে কি করছেন। যেমন ধরুন, আমাদের পুলিশ সংখ্যা কত, আমাদের পুলিশ সংখ্যা কত, তার থেকে কাজে যোগদান করেছে কত, বাকিরা কোথায়, এই একটা খতিয়ান আজ পর্যন্ত আমরা পাই নাই। এবং তাদেরকে একটা সম্ভাব্য ডেট দিয়ে এতদিনের মধ্যে যোগদান করো নয় চাকরিচ্যুত, সেই সার্কুলার আমরা পাচ্ছি না। মানে বিষয়টা কি, দুর্বলতাটা কোথায়? আবার এই সরকার ব্যাপক টাইম নিতে পারতো, দেশবাসী সবাই মানতো, যদি আমরা দেখতাম যে টক শোতে ঝড় তোলা সৃষ্টিকারী আসিফ নজরুল সাহেব তখন যেভাবে বলছে গুম হত্যার বিরুদ্ধে, কিংবা সাগররুনির বিচার হত্যা হচ্ছে না কেন, আবুল বারাকাতের বিচার হচ্ছে না কেন, তারপরে আপনার এস আলমের বিচার হচ্ছে না কেন, কিংবা আতিয়ার রহমানের স্টেপ নিচ্ছে না কেন, তারপরে শেয়ার মার্কেট কেলেঙ্কারি, সেই বিচারগুলাই যদি হাত দিত ভালোভাবে ব্যাপকভাবে, তাইলে এই দেশবাসী কিন্তু খুশি হইতো। যে না, আপনি দেখেন সেগুলা কেউ টাচ করতেছে না। আপনি আবুল বারাকাত নিয়ে কথা নাই, আতিয়ার রহমান নিয়ে কথা নাই, সাগররুনি হত্যা মামলা নিয়ে কথা নাই, বেসিক ব্যাংক নিয়ে কথা নাই, যেটা যেই ঘটনাগুলো দেশটাকে তছনছ করে অর্থনৈতিক ভাবে পঙ্গু করে দিচ্ছে, সেখানে তারা ড্রাইভ দিচ্ছে না। এমন সরকারের কি প্রয়োজন আমাদের? আপনার দরকার নাই সংস্কার করার, আপনি 1.5 বছরে একটা অ্যাকশন দেখান না, এই দেশবাসী বলবে না আপনারা থাকেন। কিন্তু আপনারা কি পারছেন? সবকিছু মিলে আমি সরকার বিরোধী নই, এখনো বলছি, আমি সরকার বিরোধী নই, কারো বিরোধী নই, কারো পক্ষেরও নই, আমি একটা জেনুইন কথা বললাম। অনেকগুলো জটিলতা তুলে ধরলেন আপনি। এইগুলির আসলে মীমাংসা করা দরকার, যে তত্ত্বাবধায়ক সরকার আসলো, তাহলে অন্তর্বর্তী সরকার কি করবে, তত্ত্বাবধায়ক সরকার এসে কিভাবে গঠিত হবে, এইগুলি কোনো পরিষ্কার নেই, অস্পষ্টতা আছে। আমার ধারণা যে এইটি অবশ্যই আইনগতভাবে, এবং সবচেয়ে বড় কথা হলো যে রাজনৈতিক ভাবেও এটার সমাধান যদি না হয়, তাহলে একটা আরেকটা জটিলতা তৈরি হবে, মানুষ বিভ্রান্ত হবে। এবং আপনি যেভাবে বলছেন, ঠিক মানুষের মধ্যেও কিন্তু এই ধরনের একটা প্রতিক্রিয়া জন্ম নেবে নিশ্চয়ই। এটা আমরা চাইবো যে আরেকটু সংযোজন করি যদি, ইফ, জি জি যেমন ধরুন আজকে আমরা দেশটা যাচ্ছে কোথায়, আমি একটা এক্সাম্পল দেই। জি আপনার সমন্বয়করা, জাতীয় নাগরিক কমিটি, এরা কিন্তু খুব শক্তিশালী, জি জনসংখ্যায় কম, শক্তি জি বেশি, ব্যাক বাই গভর্নমেন্ট। তারা কি বলতেছে? সংস্কার ছাড়া নির্বাচন নয়। আচ্ছা, কালকে যদি বিএনপি মাঠে নামে যে এত লম্বা সময় আমরা দিব না, নির্বাচন চাই, আর প্রশাসন যদি ইনঅ্যাক্টিভ থাকে, সরকার যদি ইনঅ্যাক্টিভ থাকে, তাহলে কি হবে? মাঠে সুনিশ্চিত মারামারি। সরকার কি দেশটাকে সেদিকে নিতে যাচ্ছে? এটা আমার সেটি। প্রশ্ন। ফলে রাজনৈতিক সমঝোতা, যে কোনো অর্থে আলাপ এবং সংলাপ, এগুলোর মধ্যে রাজনৈতিক সমঝোতা খুবই জরুরি। কেননা মানে এই অন্তর্বর্তী সরকারের বেস কিন্তু হলো রাজনৈতিক দলগুলো, এবং প্রধানত প্রধান রাজনৈতিক দলগুলো। সুতরাং তাদেরকে উপেক্ষা করা যাবে না, আবার যারা অভ্যুত্থান করেছে যে ছাত্ররা, তাদেরকেও উপেক্ষা করা যাবে না। ফলে সব অংশকে নিয়েই অন্তর্বর্তী সরকারকে চলতে হবে। কাজটা যথেষ্ট চ্যালেঞ্জিং, কিন্তু এটা ছাড়া তো উপায়ও নেই। তাদেরকে ভাই অনেক ধন্যবাদ। দর্শক আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।